প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন পলিটিক্স প্লাস দেখার জন্য। রাজনীতিতে হঠাৎ করে একটু উত্তাপ সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে ঢাকা থেকে রওনা হয়ে কক্সবাজারের পথে রওনা হয়েছেন। এই মুহূর্তে উনি চট্টগ্রামে পৌঁছেছেন আমরা শুনেছি, কিন্তু যাওয়ার পথে ফেনীতে এবং মিরেশ্বরের বারুইরহাটে ৩ দফা ছোট ছোট বড় মিলিয়ে ৩ দফা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছে এবং বেশিরভাগ টার্গেট ছিল আসলে গণমাধ্যমের গাড়ি। বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে, সাংবাদিকদের কেউ কেউ আহত হয়েছেন। এই বিষয়টি নিয়ে হঠাৎ করে রাজনীতিতে উত্তাপ শুরুতে যেটা বলছিলাম, বা হামলা নিয়ে যথারীতি দুই পক্ষের দুই রকম বক্তব্য। বিএনপি বলছে যে আওয়ামী লীগ হামলা চালিয়েছে, আওয়ামী লীগ বলছে যে এটা তাদের বিএনপির অন্তর্দলীয় কোন্দলের ফসল। আবার কেউ কেউ এমনও বলছেন যে বেগম খালেদা জিয়া চাইলে বিমানেই কক্সবাজার যেতে পারতেন, তিনি সড়ক পথে কক্সবাজার দুদিন লাগিয়ে কক্সবাজার যাচ্ছেন এরকম একটা রাজনৈতিক ইস্যু তৈরির জন্য। কিন্তু ইস্যু হোক আর যাই হোক, খালেদা জিয়া যদি সড়ক পথে যেতে চান তাহলে তাকে নিরাপদে কক্সবাজার পর্যন্ত যেতে দেওয়া সেটা সরকারের দায়িত্ব। হামলা আওয়ামী লীগ করুক আর বিএনপির অন্তর্দলীয় কোন্দলের কারণে হোক, সেটা ঠেকানো এবং খালেদা জিয়ার গাড়িবহরকে নিরাপদে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব সরকারের। সেই জায়গাটিতে নিশ্চয়ই কারো না কারো গাফিলতি আছে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের আগের অনুষ্ঠানেও এই বিষয়ে নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। আমরা এখন দুজন রাজনীতিবিদ, সরাসরি যারা একদম রাজনীতির সাথে জড়িত আছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার এবং আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। দুজনই আইনজীবী এবং প্রতিদিন তাদের সুপ্রিম কোর্টে দেখা হয়। আজকে টকশোর পর্দায়ও আবার দেখা হয়ে গেল। আমি জনাব রিয়াজুল কবির কাউসার, আপনাকে দিয়ে প্রথম শুরু করতে চাই। যেই প্রশ্নটি আমি শুরু করেছি যে শেষ পর্যন্ত কিন্তু দায়টা সরকারকেই নিতে হবে, যে আওয়ামী লীগ হামলা করুক আর বিএনপির অন্তর্দলীয় কোন দলে হামলা হোক, সরকার দায়িত্ব হলো বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী তাকে নিরাপদে কক্সবাজার পর্যন্ত, মানে উখিয়া যেখানে উনি যেতে চান সেখানে যেতে দেয়া। সেইখানে গাফিলতিটা কোথায় কার? ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটি বলতে চাই, যে রোহিঙ্গা ইস্যু আমাদের দেশে একটি বিশেষ কারণে রোহিঙ্গারা আমাদের এখানে এসেছেন এবং এই আশাটা শুরু হয়েছে আরও 25শে আগস্ট থেকে, 2-2.5 মাস আগে থেকে। প্রথম তো আমরা বলতে চাই যে ইতিমধ্যে আমাদের সরকার তার নিজস্ব অবস্থান থেকে এবং কিছু সহযোগী আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ওখানকার পরিবেশ পরিস্থিতির একটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2.5 মাস পর কক্সবাজারে যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন। তিনি অবশ্য 3 মাসের বেশি দেশের বাইরে ছিলেন, সেটা আমরা দেখেছি। কিন্তু আমরা যেটা বলতে চাই যে উনি কি এই 3 মাস পর বিদেশ থেকে এসে কক্সবাজারে ত্রাণ বিতরণ করতে গিয়েছেন, না দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর একটি রাজনৈতিক বহর শোডাউন করার জন্য নিয়ে গিয়েছেন? কেন আপনি তো জানেন, গতকাল আমরা লক্ষ্য করেছি প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে উনি নিরাপদে যাওয়ার সকল ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আজকে যেই বিষয়টা আপনি বলতে যাচ্ছেন, কেন উনি যেই রুটে যাচ্ছিলেন কুমিল্লা এবং ফেনী, আমরা জানি এখানে বিএনপির অন্তর্দ্বন্দ্বগুলো আমরা বেশ কয়েকবার পত্রিকায় দেখেছি। যেহেতু নেত্রী দীর্ঘদিন পরে এই এলাকায় যাচ্ছেন এবং ওনাদের নেত্রীকে দেখানোর জন্যই এই কাজটি হয়েছে। এবং আপনারা লক্ষ্য করে দেখেন, আমরা যেটা ওনাদের দলীয় ফোরাম থেকে জানতে পেরেছি, ওনারা বলেছেন, কেন আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বিরোধী নেত্রী ছিলেন, উনি চট্টগ্রাম যাওয়ার সময় ফেনী সার্কিট হাউসে অবস্থান করতে চেয়েছিলেন। তখনকার জেলা প্রশাসন তখনকার বিরোধী নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে সার্কিট হাউস ব্যবহার করার অনুমতি দেন নাই। আজকে 2017 সালে কিন্তু এই সরকার বেগম খালেদা জিয়াকে রেস্ট নিয়েছেন, ফেনী সার্কিট হাউস ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং আমরা লক্ষ্য করে দেখেছি উনি 30 থেকে 32টি আইটেম দিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজন করেছেন। আমি জানি না উনি যেই ত্রাণ নিয়ে ওখানে যাচ্ছেন ওই ত্রাণের মধ্যে কয়টা আইটেম আছে, কিন্তু সেটা করেছেন। এবং দেখেন আজকে সকল মিডিয়ায় একটি সংবাদ এসেছে যে সংবাদ কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আমি তো মনে করি এটা শুধু দৃষ্টি আকর্ষণের জন্য এই কাজটি করানো হয়েছে। এখানে আমাদের দল, সরকার বা কোনো বাহিনী জড়িত নয়, অন্তর্দ্বন্দ্ব থেকে এটা হয়েছে এবং এই প্রচারটাই উনি চেয়েছিলেন এবং আমি মনে করি ওনারা সফল হয়েছেন।
জি আপা, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার যেটা বললেন যে আপনারা মানে আপনাদের দল বিএনপি প্রচার পাওয়ার জন্যই বিশেষ করে টার্গেট করে মিডিয়ার গাড়িতে হামলা হয়েছে এবং আপনারা সেটাতে সফল হয়েছেন, আপনারা কি সেই সাফল্য মানে দাবি করছেন? আপনাকে ধন্যবাদ। আসলে আওয়ামী লীগ এই গত 8.5 বছর ধরে যেই অবস্থা সৃষ্টি করেছে বিএনপি এবং বিরোধী দলের যে গণতান্ত্রিক স্পেস সেটার সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ বোধহয় আজকে আমরা দেখলাম, যে সরাসরি এই যে এরকম নগ্ন একটা হামলা হলো। আপনি দেখেন, এটা আমাদের দেশনেত্রী বেগম জিয়া উনি লন্ডনে থাকতেই কিন্তু রোহিঙ্গা ইস্যুতে প্রথম বিবৃতিটি দিয়েছিলেন, যখন সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের উপরে যেমন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং ওই জায়গার যারা বিজিবি নৌকায় তারা গুলিও করেছে রোহিঙ্গাদের, পরবর্তীতে দেশের মানুষের সহানুভূতি সহমর্মিতা সব কিছু দেখেই একদম 360 একটা টার্ন। যাই হোক, এই সফরটা এটি বেগম জিয়ার পূর্ব নির্ধারিত একটি সফর। উনি প্রথম থেকে বলে এসছেন যে উনি দেশে এসেই পরদিন কোর্টে গেছেন, ওই যে জিয়া অরফানেজ, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা, এবং প্রতি সপ্তাহে আপনি দেখবেন যে ওনার মামলার কিন্তু ডেট ফেলছে এই সরকার। এখন পরবর্তীতে আজকে যেটা আমরা দেখলাম যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দলীয় লোকদের দিয়ে বেগম জিয়ার গাড়ি বহরে যে ফেনীতে একটা ভীষণ রকমের আক্রমণ করেছে, যেখানে আপনার 30টার মতন গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের গণমাধ্যমের যে কর্মীরা আছে এখানে, ডিবিসি, তারপর যদিও এটা ডিবিসির যিনি আছেন ফারুক সোবহান সাহেবেরই তো কনস্টিটুয়েন্সি, ওটা ইকবাল সোবহান চৌধুরী সাহেবের কনস্টিটুয়েন্সি ওটা ফেনী, ওনারও কিছুটা দায়বদ্ধতা আছে। এই ঘটনাগুলো কিভাবে ঘটলো, মাছরাঙা টিভি আপনাদের চ্যানেলের উনিও তো বোধহয় আমাদের আমাদের গাড়িতে হামলার শিকার হয়নি যে করে, তবু 71 অনেকগুলো গণমাধ্যম। এখন সরকারের ব্যাপারটা এখন কিরকম হয়েছে দেখেন, আজকে সকালে যখন বেগম জিয়ার বাসার থেকে সকাল 10টার দিকে সবাই একসাথে হয়েছে, বের হবেন গাড়ি বহর, তখন কিন্তু কোনো আপনার টিভি চ্যানেলে এটা লাইভ দেখাচ্ছিলেন, হঠাৎ করে সব ব্ল্যাক আউট হয়ে গেল। সেটারই বা কী কারণ সেটা আমরা জানি না, কিন্তু পরবর্তীতে আজকে প্রত্যেকটা জায়গায় যেখান দিয়ে কুমিল্লায় যাচ্ছেন সেখানে আওয়ামী লীগ, ওই ছাত্রলীগ, যুবলীগ তারা বাধা দিচ্ছে, নারায়ণগঞ্জ থেকে শুরু করেছে। তারপর যখন ফেনীতে গেল, ফেনীতে যাওয়ার পর তো এটা আপনার হয়ে গেল একটা ভীষণ রকমের আক্রমণ, কারণ এইখানে 40 থেকে 50 জন তারা লাঠি সোটা নিয়ে গাড়ি বহরে হামলা চালিয়েছে, প্রায় 30টার মতন গাড়ি, আপনাদের গণমাধ্যমের গাড়ি সহ। এটা ফেনীর ফতেপুর রেল ক্রসিং যখন অতিক্রম করে তার পরপরই কিন্তু অতর্কিত এই হামলাটা চালানো হয়। এই সময় আমাদের বিএনপির যে দলীয় পোস্টার স্টিকার লাগানো কিছু গাড়ি এবং আমাদের সিএসএফের ম্যাডামের যে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এতে গুরুতর আহত হয়েছেন, এবং সাংবাদিক যারা শফিকুল সাহেব যিনি আছেন উনিও বোধহয়, ওনার সাথে আরও কয়েকজন চট্টগ্রাম হাসপাতালে ওনারা চিকিৎসা নেবেন। বিবিসি, প্রথম আলো, বৈশাখী, চ্যানেল আই, বিভিন্ন সংবাদ মাধ্যমের এখন দেখেন সরকার কতটা আপনার অসহিষ্ণু, কতটা একটা দেউলিয়াপনায় ভুগছে, যে বেগম জিয়া এই যে বের হয়েছেন, ওনার যে জনপ্রিয়তা, শুরুর থেকে শুরু করে রাস্তার দুই ধারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যে দাঁড়িয়ে আছে, তাদের প্রাণের নেত্রী, আমাদের সবার প্রাণপ্রিয় নেত্রী, আমরা ওনাকে উষ্ণ একটা সম্বর্ধনা দিচ্ছি, এটা আওয়ামী লীগ সহ্য করতে পারে না। এই কারণে আমি একটু থামাচ্ছি আপনাকে। আওয়ামী লীগ অভিযোগ করেছে যে এটা বিএনপির অন্তর্দলীয় কোন্দলের কারণে হামলা হয়েছে, যেটা কাউসার ভাই বলেন, তাদের আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্যটা এমন। দেখেন, আমি আরেকটু আমি শেষ করে আপনি বলবেন জাস্ট একটু। আপনি যেটা বললেন যে ওই সংসদীয় আসনের কথা, যে ডিবিসির মালিক ইকবাল সোবহান চৌধুরীর আসন, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু জানি যে ঐতিহ্যগতভাবে ফেনী কিন্তু বিএনপিরও ঘাঁটি, ফলে ঠিক আপনি ওই রকমের যদি বলতে করেন, সেটা তো আমাদের ঘাঁটি ঠিকই তো আছে, কিন্তু কথা হচ্ছে আজকে এই যে দেখেন আপনি এতগুলো বছর, ওনারা কিভাবে 5ই জানুয়ারি নির্বাচন করলো এটা আপনারা সবাই জানেন।
এখন আজকে কিন্তু আলোচনার বিষয় রোহিঙ্গা, না আমি রোহিঙ্গাদের নিয়েই বলবো। আপনাদের আমি স্পষ্ট করে জানতে চাই না যে ভোটার বেগম খালেদা জিয়ার সফরটা কি ত্রাণ বিতরণের জন্য ছিল? আপনারা বেগম তাহলে তো আমাদের তিনি ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে আপনারা উনি প্লেনে যাবেন, উনি তো 10,000 না আমাকে আচ্ছা আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আপনারা তো কথা শুনবার যে ধৈর্য মানে ক্ষমতাসীন দলের নাই, বাক স্বাধীনতা নাই, চিন্তার স্বাধীনতা নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই। হ্যাঁ, এখন তো একটা বোবা ধরা জাতি আমাদেরকে বানানোর চেষ্টা এই ক্ষমতাসীন দলের। আচ্ছা আমি আপনাকে বলি না, দেখেন এখন না বোবা ধরেছে। এখন দেখেন সরকারকে কিরকম বোবায় ধরেছে সেটা আমি বলি। এই যে আমাদের নেত্রীর যে জনপ্রিয়তা, এটাই হচ্ছে সরকারের সবচেয়ে বেশি ভয়। আপনি দেখেন ওনারা কন্টিনিউয়াস বলে যাচ্ছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্টার্টিং ফ্রম ওই যে সেক্রেটারি ওনাদের যিনি আছেন কি সুন্দর করে কথা বলেন। হ্যাঁ, উনি বললেন কি উনি হ্যাঁ অবশ্যই গুণ, আমি তো বলি নাটকীয়তায় ভরপুর, অবশ্যই গুণ। এটা তো আমি উনি পারবে না, আপনিও পারবেন না। তো বললেন যে উনি কেন রাস্তায় যাচ্ছেন, উনি কেন বাই রোড যাবেন কক্সেস বাজার, উনি প্লেনে যেতেন, হেলিকপ্টারে যেতেন। এখন এটাও ডিকটেট করবে আমাদের কোন রকম সভা সমাবেশ ওনারা করতে দিবে না। আর তারপরে আজকে এতদিন পরে এটা যখন এইরকম মানবিক একটা ইস্যুতে বিএনপি প্রশাসনকে বলেছে যে আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, পুলিশ স্থানীয় প্রশাসন কে কোনখান দিয়ে আমরা যাচ্ছি, তারপরে এই যে হামলাটা, এটা আমরা আমাদের অন্তর্কোন্দল অথবা আমরা করেছি এই রকম মানে আওয়ামী লীগের যে দেউলিয়াত্ব, রাজনৈতিক দেউলিয়াত্ব যে কোন জায়গায় পৌঁছেছে। কারণ তারা তো 5 জন মানুষের ভোটেও নির্বাচিত হয়নি, 154 জন এমপি। হ্যাঁ 154 জন, 151 হলেই হয়ে যায় না। তো এই একটা ভোটও তো তারা তো ভোটের কোনো প্রয়োজন নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, তার কোনো ভোটার নাই। 49টা আপনার সেন্টার ছিল ফাঁকা, সেই রকম ইলেকশন করেই তো ওনারা আসছেন। আর গৃহপালিত একটা বিরোধী দল ওই উঠিয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেছেন। উনি বলল আমি আমার নমিনেশন পেপার প্রত্যাহার করেছি, তারপরও কি করে এরশাদ সাহেবকে ওনারা বিশেষ দূত এবং বিরোধী দল বানালো। কি হাস্যকর একটা গৃহপালিত বিরোধী দল। এখন দেখেন আমাদের বিএনপির যে জনপ্রিয়তা, এটার ভয়েই কিন্তু আপনি দেখবেন যে বেগম জিয়া, বিএনপি এবং আমাদের যিনি তারেক রহমান সাহেব আছেন, আমাদের এটা আমাদের সবার উপরে একটা অসম্ভব আক্রোশ আছে এই ক্ষমতাসীন দলের। এই যে আপনি দেখেন চ্যারিটেবল ট্রাস্টের হ্যাঁ যে মামলাটা চলছে, এই মামলাটা নিয়ে সেদিন আত্মপক্ষ সমর্থনে দেশনেত্রী বেগম জিয়া উনি ওনার বক্তব্যে, যেদিন উনি আসলেন লন্ডন থেকে তার পরদিন উনি বললেন যে এখন রাষ্ট্রের যিনি সবচেয়ে প্রধানতম নির্বাহী ক্ষমতার অধিকারী, উনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে বেগম জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে, বেগম জিয়া তো একবার কোর্টে গেলে 3 বার যান না, অথচ উনি কিন্তু প্রতি সপ্তাহে কোর্টে যাচ্ছেন। আর বলছেন সেটা তো কোর্টের সেটা তো বলে গেছে, এসে উনি আত্মসমর্পণ করেছে। আর ইন দি মিন টাইম তো ক্ষমতাসীন দল এবং সরকার তারা তো 3 থেকে 4টা ওয়ারেন্ট ইস্যু করে রেখেছিল। বেগম জিয়া তো বলেছেন যে আমি কোনো ওয়ারেন্টে ভয় পাই না, আমার ওনারা যদি জেলে নিতে চায় তো নিয়ে যাবে আমাদের সবাইকে, কোনো অসুবিধা নেই। কারণ বাংলাদেশটাই তো এখন কারাগার, সারা বাংলাদেশই তো কারাগার। এখন আপনার আমাদের 7 লক্ষ নেতা কর্মীকে ওনারা মামলা হামলা, গুম খুন নির্যাতন পঙ্গু করে রেখেছে, আহত অবস্থায় আছে। 5000 বিএনপির নেতা কর্মী আজকে বাস্তুহারা, নিজের বাড়ি ঘর পরিবার পরিজন তাদের থেকে দূরে। 1200-র ওপরে নেতা কর্মী আমাদের গুম। কাজে আমরা যে কিসের ভিতরে আছি। আর একটা জিনিস আওয়ামী লীগ খালি বারবার ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী না। আইয়ুব খানের ক্ষমতাও চিরস্থায়ী হয়নি, কিংবা আমরা যদি তারও আগে আরো 2-একটা নামে যাই, কারো অবস্থায় কিছুই চিরস্থায়ী না। মানুষের জীবনই তো। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনা করছিলাম রোহিঙ্গাদের নিয়ে যে রাজনীতি, এবং সেই রাজনীতিতে সর্বশেষে হলো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজারের পথে রয়েছেন এখন এই মুহূর্তে চট্টগ্রামে, কিন্তু তার বহরে 3 দফায়, ফেনীতে 2 দফায় এবং মিরেশ্বরের বারৈরহাটে 1 দফায় হামলা হয়েছে। সেই হামলা নিয়ে আজকে রাজনীতি একটু উত্তপ্ত। জনাব রিয়াজুল কবির কাউসার, আমি যেটা বলছিলাম যে মানে শুরুতে যেটা বলা হচ্ছিল যে বিএনপি চেয়ারপারসন চাইলে বিমানে কক্সবাজার চলে যেতে পারতেন, তাইলে এই রকমের বিষয়। কিন্তু বাস্তবতা হলো যে এখন তো এক ধরনের নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। এখন সবাই কোনো না কোনোভাবে, যেমন বিএনপি চেয়ারপারসন যেদিন দেশে ফিরলেন সেদিনও এয়ারপোর্টে তারা এক ধরনের শোডাউন করার চেষ্টা করেছে, এবং এটাও নিশ্চয়ই সেই আপনি যাই বলেন, রাজনীতি বলেন আর ত্রাণ বলেন, মানবতা বলেন, যাই বলেন, এটাও খালেদা জিয়ার যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যেতে যেতে দুই পাশে এলাকার লোকদের একটা উজ্জীবিত করা। মুন্নিয়াপা যেটা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে আপনারা হামলা চালিয়েছেন, আপনারা কি সত্যি সত্যি ভীত? প্রশ্নই ওঠে না, কেন আমি কথাটা বলতে চাই এই কারণে, আমরা প্রথম জেনেছিলাম যে বেগম খালেদা জিয়া 2 দিনের সফরে কক্সবাজার যাবেন। প্রথম দিন যাবেন, রাত্রে থাকবেন, পরের দিন কক্সবাজার ত্রাণ বিতরণ করে চলে আসবেন। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে এই সফরটা 4 দিনের হয়ে গেল। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে এটার মধ্যে অন্য কোনো একটা ইস্যু আছে, এবং আমি প্রথম দিনই আমি বলতে চাই তারা এই ইস্যুতে সফল হয়েছে। কারণ উনি যে কক্সবাজার যাবেন রোহিঙ্গাদের দেখার জন্য, উনি একটা টোকেন ত্রাণ বিতরণ করবেন 100-200 জনের মাধ্যমে। হ্যাঁ, ওনারা অনেক ব্যাপক ত্রাণ দিতে পারবেন, কিন্তু উনি তো সারাদিন ব্যাপী ত্রাণ দেবেন না। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ওনাদের এই ইস্যুটা নিয়ে উনি রাজনীতি করতে চাচ্ছেন, কারণ দীর্ঘদিন উনি দেশে ছিলেন না। কেন মুন্নিয়াপা যে কথাটি বললেন আইন আদালতের কথা, ওনার অনেকগুলি মামলা তদন্তাধীন আছে, বিচারাধীন আছেন, উনি দীর্ঘদিন কোর্টে যান নাই, এবং কোর্ট সহজাতভাবেই মামলার প্রক্রিয়া চালাতে গিয়ে কারো বিরুদ্ধে ওয়ারেন্ট তুলে দিবেন, কোনো শোকজ করতে গেলে সেটাই করা হয়েছে। কারণ আইন আইনের মতো চলবে, আইনের প্রক্রিয়া চলবে, এখানে কারো কিছু বলার নেই, এবং সেটাই হয়েছে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি এই বেগম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে যে মামলা, উনি দীর্ঘদিন কোর্টে যান নাই, সময় নিয়েছেন, এতে কোর্টের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। আমরা মনে করি পরবর্তীতে উনি কোর্টকে মেনে চলবেন। আর এই রোহিঙ্গারা যেটা করতে যাচ্ছেন, এই যে আমরা যদি গ্রেটার কুমিল্লা, গ্রেটার ফেনী বা চিটাগাং, এবং আমরা তো খুব সৌভাগ্যবান যে মুন্নিয়াপাকে এখানে পেয়েছি। আমার জানা মতে ঢাকা শহরে বিএনপির অনেক কেন্দ্রীয় কথা নেই, সবাই এই সফরে বহরে যোগ দিয়েছে। তার মানে কি ধরতে হবে, বিএনপির টোটাল কমিটি এই কয়টা গ্রেটার জেলায় তাদের রাজনীতি করার জন্য তারা বেগম খালেদার সাথে গিয়েছেন। এটা রোহিঙ্গাদের দেখানোর জন্য, ত্রাণ বিতরণের জন্য আমরা বলবো না। এমনি বললেই পারতেন যে আমি একটি সফরে বেরিয়েছি 4 দিন ব্যাপী, এই গ্রেটার চট্টগ্রাম বিভাগে এগুলি দেখব। এবং দেখেন আপনি, আমি আগে বলেছি প্রশাসনের পক্ষ থেকে ওনার সকল ব্যবস্থা করা হয়েছে, এবং ওদিকে না গিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্যই সাংবাদিকদের গাড়িতে আঘাত করা হয়েছে, শুধু প্রচার পাওয়ার জন্য। এবং আমি তো প্রথমে বলেছি সফল হয়েছে। আমাদের এ থেকে বিরত থাকা উচিত, রাজনীতি মোকাবেলা উচিত। কারণ আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, আওয়ামী লীগ 9 বছর ক্ষমতায় আছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন আলোচিত নাম, সবগুলি সেক্টরে আজকে উন্নয়ন হয়েছে। আজকে আমাদের পদ্মা সেতু দৃশ্যমান, বড় সকল কাজগুলো জননেত্রী শেখ হাসিনার নামে হচ্ছে। আজকে বিশ্ব নেতৃত্বের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নাম আসতেছে। এই যে রোহিঙ্গা প্রসঙ্গ, জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘে এই প্রসঙ্গটি তুলেছেন, জাতিসংঘের সেক্রেটারি এই বিষয়টি আমলে নিয়েছেন, বিশ্বের সকল দেশ জাতিসংঘের মাধ্যমে এই বিষয়টি আমলে নিচ্ছেন। আমরা কিন্তু এই বিষয়টা হালকাভাবে নেইনি। সেই জায়গায় বিরোধী দলীয় নেত্রী ওইটা দেখতে যাবেন বলে আজকে সাংবাদিকদের উপর ওনার কোন দলের ফসল, ওনাদেরকে আঘাত করে এটা ইস্যু করতে চাচ্ছেন, এটা প্রত্যাশিত নয়। কেন জননেত্রী শেখ হাসিনা এই রোহিঙ্গাদের ফেরত দেওয়ার জন্য, আপনি তো লক্ষ্য করে দেখেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে এসেছেন, একটা এমইও সাইন হয়েছে, 30 নভেম্বর মধ্যে 2 পক্ষের মধ্যে আলোচনা হবে। আমরা আশাবাদী এই সমস্যার সমাধান হবে। এখানে যারা এসছেন তারা তাদের নিজ দেশে ফিরে যাবেন। এই আমাদের সরকার সেই ব্যবস্থা করার জন্য সকল কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী
তারা অনেকেই ফিরে যাবেন। জি মুন্নিয়াপা, জি। আমার একটা এমনিতে জাস্ট একদম সাধারণ হিসেবে কৌশল যে ধরুন আজকে বেগম খালেদা জিয়া অনেক দিন পরে, এটা মানে কাউসার ভাইয়ের কথা দিয়ে আমি সত্যিও ধরে নিই যে উনি এক ধরনের রাজনৈতিক ওনার এই কুমিল্লা হয়ে মানে পুরো চট্টগ্রাম বিভাগে কিন্তু এক ধরনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা উজ্জীবিত হয়েছে, প্রাণের কোনো সঞ্চার, অসুবিধা নেই, তো অত্যন্ত কিন্তু স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্ন যেটা সেটা হলো যে এই ধরেন আজকে যদি গাড়ি বহরে হামলা না হলে সেটার মানে নিউজ হিসেবে আমি যদি একদম নিউজম্যান হিসেবে ধরি, গুরুত্ব যতটা থাকতো হামলা হওয়ার কারণে কিন্তু নিউজের গুরুত্বটা অনেক বেশি। ধরেন হামলা যদি না হতো তাহলে আমরা অন্যরকম আলোচনা করতাম হয়তো। সেখানে ধরেন ফাইনালি গিয়ে হামলাতে কিন্তু যদি আমি কাভারেজ হিসাব করি তাহলে কিন্তু বিএনপির লাভ। তাহলে আওয়ামী লীগ যদি হামলা করে, আপনাদের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আওয়ামী লীগ এই হামলাটি করে আওয়ামী লীগের কিন্তু কোনো লাভ হয়নি, বরং বদনাম হয়েছে। আমরা সবাই বলছি যে কেন খালেদা জিয়ার গাড়ি পরে হামলা হলো। আওয়ামী লীগ আসলে এরকম একটা হামলা করে আপনাদের লাভ করে দিল, এইখানে ঠিক রাজনীতিটা ঠিক না কোন জায়গায়? এখন দেখেন, আওয়ামী লীগ একটা 8.5 বছর ধরে ক্ষমতায় থেকে আওয়ামী লীগের এখন যেই অবস্থা, সমস্ত কিছুই নিজের মতন করে করে নিয়েছে। বিরোধী দল থেকেও নেই, এটা কোনো সংসদ না, অকার্যকর একটা সংসদ। আর আপনি দেখেন বিচার বিভাগের কি অবস্থা করেছে ওনারা। বিচার বিভাগে প্রধান বিচারপতি একটি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে অবজারভেশন, সেটা দিয়ে আজকে উনি দেশ ছাড়া। কাজেই আওয়ামী লীগের কোনো রকম রাজনৈতিক সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা যেটা, সেটার তো ভয়ঙ্কর অভাব। ওই কারণেই ওনারা আজকে এই কথাগুলো বলছে। আজকে যখন আমাদের দেশনেত্রী বেগম জিয়ার গাড়ি বহর মুন্সিগঞ্জ, আমার দেশ, গজারিয়া, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওখান দিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু ওনার গাড়ি বহর আটকে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা নিয়ে আমি আওয়ামী লীগ, যুবলীগের, আমি নিউজ থেকে বলছি, যুবলীগের সভাপতি আখতারুজ্জামান রাজীব উনি বলেছেন যুবলীগের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছে যানজট নিরসন করতে, যানবাহন চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য তারা অবস্থান নিয়েছে। আপনার উত্তর দিচ্ছি আমি প্রভাস ভাই। জেলা ছাত্রলীগের সভাপতি আমি ওনাদের প্রেজেন্সটা বলছি, আমি নিউজ থেকে। জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান ছাত্রলীগ মহাসড়কে অবস্থান করছিল যানজট মোকাবেলায় সহায়তা করতে। এটা তো আপনার মতনই একজন নিউজ কভার করেছেন যিনি। আচ্ছা আমি বলে দিচ্ছি BD24। বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান করছে, সেখানেও পুলিশের কিন্তু হামলা হয়েছে। সেখানে দেখেন আপনি আমাদের জেলা মুন্সিগঞ্জ, আমি বলি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সাহেব জানান বেগম জিয়ার গাড়ি বহর যাওয়ার আগেই নেতাকর্মীদের সাথে নিয়ে উনি শান্তিপূর্ণভাবে একটা অবস্থান নিয়েছিলেন। এই সময় দুপুরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি অবরোধ করে আটকে রাখার চেষ্টা করে। এই সময় না যাত্রীবাহী একটা বাস ভাঙচুর করে। উনি যে বললেন কথাটা, এটার কাউন্টারে আমি শুধু এই কথাগুলো বললাম, আর বাকিটা যারা দেখছেন বাংলাদেশের 16 কোটির বেশি মানুষ, ওনাদের উপর দিয়ে দিলাম, ওনারাই বিচার করবেন। কারণ আজকে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন, তারপর আপনার মানবাধিকারের কথা বলতে তো খুব লজ্জা পাবো আমি মানবাধিকারের একজন কর্মী হিসেবে, যে আজকে মানবাধিকার কোথায় সেটা তো ওই গুমের হারিয়ে যাওয়া মানুষের শয়ে মানুষের খবর নেই। এখন এলিয়েনরা এসে কোথা থেকে কোথায় আমাদের দেশের মানুষকে নিয়ে যাচ্ছে আমরা জানি না, কোন গ্রহে যাচ্ছে। তাদের লাশও তো আজকে বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে তারা পাচ্ছে না। কাজেই মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। এই অবস্থায় এখন যে একটা মিনিমাম যে স্পেসটুকু গণতান্ত্রিক একটি প্রক্রিয়াকে আপনার মৃতপ্রায় গণতন্ত্র এটাকে চালু রাখার সেই সদিচ্ছাটুকু আওয়ামী লীগের নেই। কারণ তারা আর এখন কেয়ার করে না। ওনারা যেমন তেমন যেন তেন ভাবে তো 2014 5 জানুয়ারি নির্বাচনটা করে কিভাবে এসছে তো সারা পৃথিবীর মানুষ দেখেছে। এখন আর রোহিঙ্গা ইস্যুতে উনি যে কতগুলো কথা বললেন, দেখেন রোহিঙ্গা এটা একটা আন্তর্জাতিক সমস্যা। উনি বললেন কি এটা আঞ্চলিকভাবে আমরা এটার তেমন কোনো দেখিনি, আমাদের রাষ্ট্রীয় তরফ থেকে আন্তর্জাতিকভাবে কোনো সুরাহা কিছুই হয়নি এই ইস্যুটাকে নিয়ে। আর এটা তো দ্বিপাক্ষিক কোনো বিষয় না যে দ্বিপাক্ষিক একটি MOU করেছে। MOU করে কি হবে? চীন, ভারত, রাশিয়া আমাদের এত বন্ধু, হাজার হাজার কোটি টাকা ওনারা আমাদেরকে দিয়েছে, অস্ত্র কেনার থেকে শুরু করে পারমাণবিক ইয়ের থেকে শুরু করে সব ব্যাপারে। আর ভারতের কথা তো বাদই দিলাম। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে এরা কেউই আমাদের
পক্ষে রোহিঙ্গার বিষয়ে কিন্তু কথা বলেনি। আরেকটা কথা উনি বলেছেন, মামলা আজকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে 39টি মামলা আছে। 1/11 সময় যে 11টি মামলা আজকে যিনি প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধেও করা হয়েছিল, ওনারা দুজনেই যখন অবরুদ্ধ ছিলেন সাব জেলে 111-এর সেই ওই অবৈধ সরকারের সময়, আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে যে 11টি মামলা ছিল তার একটিও আজকে নেই, কোর্টের মাধ্যমে শেষ। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাজার হাজার মামলা এই সরকার আসার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এমনকি দুর্ধর্ষ যে সন্ত্রাসী জোসেফ, আমরা শুনেছি তাকেও ওই তার ভিতরে নাকি দিয়ে দিয়েছিল, এখন বোধহয় সে হসপিটালে আছে রাজারহালে। এখন এই যখন হয় অবস্থা, আমার বেলায় আপনি একরকম বিচার করবেন আর অন্যের বেলায় আপনি আরেক রকম বিচার করবেন, তাহলে তো আপনি এটা বলা তো সুদূর পড়া হতো যে বাংলাদেশে আজকে আইনের শাসন আছে, বাংলাদেশে আজকে আপনার গণমাধ্যম স্বাধীন, বাংলাদেশে আজকে আপনার আমাদের মত প্রকাশের বিন্দুমাত্র স্বাধীনতা আছে, সেলফ সেন্সরশিপ বাংলাদেশের গণমাধ্যমে কাজ করছে। এটা তো আপনি আমার থেকে ভালো জানেন, আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যম। আপনি কিন্তু যা বলার বলতে পেরেছেন, আমরা আপনাকে কোনো বাধা দিইনি। আমি এটা তো আমি আপনার এই জায়গায় এসে বলছি, কিন্তু আমি তো রাস্তায় একটা কোনো ঘরের ভিতরও তো একটা সভা করা যায় না, সেখানে তো পুলিশ গিয়ে সভা বন্ধ করে দেয়। আসম আব্দুর রব সাহেবের 30 সেকেন্ডে আমি আপনার কাছ থেকে একটা ছোট্ট জিনিস একদম শুরুতে যেটা জানতে চেয়েছিলাম, যদি আপনাদের দাবি সত্যি হয় যে বিএনপির অন্তর্দলীয় কোন্দলের কারণে হামলা হয়েছে, তাহলে সরকার এবং প্রশাসন, পুলিশ তাদের ঠেকায়নি কেন এবং তাদেরকে আটক করেনি কেন? ধরেন হামলা হয়ে গেল, হামলা হওয়ার পরেও তো তাহলে আমরা কি দেখতে পেয়েছি যে জাতীয়তাবাদী ছাত্র দল বা যুব দলের কেউ আটক হয়েছে? এমন লাঠি সোটা হাতে, অস্ত্র হাতে, মানে প্রশাসনকে এখানে ব্যর্থ কেন? সেটা আপনি বলেছেন যে যখন মুন্সিগঞ্জ পার হচ্ছিল তখন আমাদের নেতারা বাইরের দিকে ছিল, কিন্তু যখন নিজেদের মধ্যে হয় তখন তো এখানে প্রশাসন বা আমাদের দলীয় কেউ এখানে যাবে না। প্রশাসন দেখছে প্রশাসন যেতে পারে, দলীয় কেউ যাওয়া উচিত না, কিন্তু প্রশাসনের কেউ যখন নিজেদের মধ্যে ঘটনাটা ঘটে, আমি কেন বলতে চাই, উনি বারবারই বলেছেন 2015 সালের নির্বাচন, 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে ওনারা অংশগ্রহণ করেন নাই, কিন্তু সেই নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে ওনারা যা করেছেন এটা কিন্তু এই রাস্তায়, এই ঢাকা চিটাগাং হাইওয়েতে কারা করেছে এটা? কুমিল্লায় দেখেছি আমরা, বিহঙ্গ এই পরিবহন, চলন্ত বাসের মধ্যে বোমা ফেলা হয়েছে, আগুন দিয়েছে, একই রাস্তায় তারা এই কাজগুলি করেছে। পাশাপাশি যদি 2014 5ই জানুয়ারি নির্বাচন না হতো তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা থাকতো না, সেই কথা বলে তো আসছিলেন। কিন্তু এটা স্বীকার করবেন, ওনাদের তখন নির্বাচন করার মতো সাংগঠনিক অবস্থা ছিল না। কারণ আমি স্পষ্টত বলতে চাই, 2000 জাতীয় সংসদ 10ম জাতীয় সংসদ নির্বাচনের পরে অনেকগুলো জাতীয় স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। আপনি জানেন স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন দলীয়ভাবে হয়, প্রতীক হয়। হ্যাঁ, সেগুলোতে তো আমরা দেখেছি জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছে, কিন্তু সাংগঠনিক দুর্বলতার কারণে নির্বাচনে সেভাবে কিছু করতে পারে। আমাদের যারা নির্বাচিত হয়েছে কমপ্লেইন করেছে আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না, কিন্তু একটা নির্বাচন করতে গেলে যে উনি একটা প্রশ্ন করেছেন, কিন্তু এটার উত্তর শোনার সময় নেই আমাদের, যে তারা যারা নির্বাচিত হয়েছেন তাদের কেউই কিন্তু দায়িত্ব ওনারা চেয়ারে বসতে দেয়নি 10 দিনও। সাথে সাথে তাদেরকে আমি বলতে চাই যে এই থেকে আপনারা আন্দোলন করেন, সাংগঠনিক রাজনীতি করেন, নির্বাচনে আসেন, আমরা চাই, কিন্তু এই রাজনীতি করতে গিয়ে আপনারা নিজেরা আপনারা এত এটা সরকার উপর চাপাবেন, এটা বলেন না, এটা বলেন না, এটা বলেন না, এটা মানুষ বিশ্বাস করে না। ধন্যবাদ। বাংলাদেশের কোন নির্বাচন নিয়ে আমরা আশা করি এইরকম আর যেন না ঘটে। নির্বাচনকে সামনে রেখে অবশ্যই দুই দলের নেতা নেত্রীরাই সারা দেশ সফর করবেন এবং সেই সফরে যেন এইরকম মামলা যেই দলে করুক, যদি নিজেদের অন্তর্দলীয় কোন দল হয় সেটা ঠেকানোর দায়িত্ব প্রশাসনের, যদি প্রতিপক্ষ হামলা করে সেটা ঠেকানোর দায়িত্ব প্রশাসনের। আমরা আশা করব মানে গণতান্ত্রিক রাজনীতিতে এইরকমের পাল্টা হামলার ঘটনা ঘটবে না। আপনারা সবাই ভালো থাকবেন।